আমি রামমোহনের দৌহিত্রের বংশধর। আমি পাশেই থাকি, আমার পাশেই বাড়ি। তো এখন বিকাল মোটামুটি 4:30টার মতো বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে একসঙ্গে। দাদা কোথায় কোথায় আমাদের ঘুরতে নিয়ে দাদা? আজকে যাবো আমরা কোথায়? মূলত কাছেপিঠেই ঘুরবো। রামমোহনের স্মৃতি অধ্যুষিত বিভিন্ন জায়গা আছে, সেগুলো আমরা আজকে ঘুরে দেখবো। আচ্ছা, আর যেতে যেতে কথা হবে, গল্প হবে, একদম আড্ডা হবে, একদম অনেক মজা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি রাধানগর গ্রামে, আর রাধানগর গ্রামের যে বিশেষত্বটা তিনি তুলে ধরবেন। আমি রামমোহনের দৌহিত্রের বংশধর। আমি পাশেই থাকি, আমার পাশেই বাড়ি। আমি রামমোহন বিশেষজ্ঞ। রামমোহন সম্পর্কে আমাকে আপনারা যে প্রশ্ন করতে চান করুন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। মানে আপনি তাহলে রামমোহন, রাজা রামমোহন রায়েরই বংশধর, একজন বংশধর, মেয়ের দিকের বংশধর। ঠাকুমায় রায়বাড়িরই মেয়ে। আচ্ছা, আমার দাদু দীনপদ মুখার্জির সঙ্গে বিয়ে হয়েছিল, সেই সূত্রে আমার রামমোহনের দৌহিত্রের বংশধর, কিন্তু টাইটেল আমাদের মুখার্জি। ভুল করে বলে এরা মুখার্জি, আবার রামমোহনের বংশধর। হ্যাঁ, ওই মেয়ের তরফ থেকে বলে ওই পদবিটা চেঞ্জ হয়েছে, দৌহিত্রের বংশধর। আচ্ছা আচ্ছা, মেয়ের দিক থেকে। আচ্ছা, এটা হলো রামমোহনের। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা রামমোহন রায়ের বাবা রামকান্ত রায় তার আদি বাস্তুভিটা। এখানে রামমোহন জন্মগ্রহণ করেছিলেন। সামনে শ্বেত পাথরের বেদি, এখানটি দেখতে আঁতুর ঘর ছিল আগে। সেই আঁতুর ঘর নষ্ট হয়ে যাওয়ার পর এই শ্বেত পাথরের বেদি করা হয়েছে, করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে রেভারেন্ড জেমস লং, খ্রিস্টান ধর্মযাজক, পাদ্রী সাহেব। তিনি এখানে এসেছিলেন, রামমোহনকে খুব ভালোবাসতেন। রামমোহন কোথায় জন্মেছেন খুঁজতে খুঁজতে এই গ্রামে এসে পৌঁছেছিলেন। তো এই গ্রামে পৌঁছানোর পর আমাদের রায়বংশের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে নিয়ে ইংরেজি 1859 সালে এই জায়গাটি চিহ্নিত করে গেছেন। আচ্ছা, সেটা লেখা আছে। আর এটা একটা নিচু আকারে বেদি ছিল আগে, পরে এটা সংস্কার করা হয়েছে, এটাকে উঁচু করে বেদিটা করা হয়েছে, মাথায় একটা আচ্ছাদন তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছি, পরে বসানো হয়েছে। রামমোহনের আসল জায়গা হচ্ছে এটাই তার জন্মভিটে, এইটাই একদম তার সঠিক জন্মভিটে। রামমোহন জন্মেছিলেন। আচ্ছা, অনেকে বলে নাকি যে রামমোহন তার জন্মেছিলেন তার মামার বাড়িতে। আচ্ছা, মামার বাড়ি চারটা শ্রীরামপুর। আচ্ছা, হ্যাঁ, দাদু ছিলেন শ্যাম ভট্টাচার্য। রামমোহন ছোটবেলায় মায়ের সঙ্গে একবার মানে দাদুর বাড়ি গিয়েছিলেন। তখন রামমোহনের দাদু পরম শাক্ত সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি ওই তার পুজো করার পর তিনি কালী ভক্ত ছিলেন। মা কালীর ফুল, বেলপাতা, চাঞ্জল রামমোহনের মুখে দিয়েছিলেন। তারিণী দেবী রামমোহনের মা, তিনি তাড়াতাড়ি করে গিয়ে মুখ থেকে তুলে ফেলে দেন বেলপাতা ফুলটি, পাশে রামমোহনের গলায় আটকে যায়। তখন ওই দাদু শ্যাম ভট্টাচার্য অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন যে তুই আমার দেয়া ফুল, চন্দন, বেলপাতা ছেলের মুখ থেকে তুলে ফেলে দিলি, তোর ছেলে বিধর্মী হবে। তখন তারিণী দেবী রামমোহনের মা কান্নায় ভেঙে পড়লেন, বাবা একই তুমি অভিশাপ দিলে। তা তিনি বললেন, যা বলে ফেলেছি তার ফেরানো নয়, ওটা হবেই, কিন্তু তোর ছেলে অনেক বড় হবে এবং সারা পৃথিবীকে আলো দেখাবে। সেই রামমোহন সারা বিশ্বকে তিনি আলো দেখিয়েছেন, সারা বিশ্বের জ্যোতিস্বরূপ তিনি এখানটায় জমেছিলেন। আচ্ছা, এই যে ইতিহাসগুলো বললেন, এগুলো হয়তো বইতে খুঁজে পাওয়া যাবে না হয়তো, কিন্তু এই ইতিহাসগুলো আজকে জানতে পারলাম এনার কাছ থেকে। সত্যি অসংখ্য ধন্যবাদ। আর এই যে জায়গাটা, এই জায়গাটা বাইরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, রামমোহন মেমোরিয়াল। এটা হচ্ছে রামমোহনের বাবার আমলে যে বাড়িটা, সেটা আর্থকোয়েকে ভূমিষ্ঠ হয়ে যায়। আচ্ছা, ভূমিকম্প যখন ঘন ঘন ভূমিকম্প তো আমাদের দেশে, তা সেই সময় ধ্বংস হয়ে গেছিল। হয়ে যাওয়ার পর রবীন্দ্র ঠাকুর সভাপতি কমিটি হয়। 1916 সালে এর ভিত্তি স্থাপন করেন হেমরথ ঠাকুর। আর রবীন্দ্র ঠাকুর নকশাটি তৈরি করেছিলেন। কি নকশাটি করেছিলেন? মন্দির, মসজিদ, গির্জা, তিনটে সমন্বয়ে রামমোহনের স্মৃতি মন্দির নির্মাণ করা হবে। মানে এইখানে তাহলে মন্দির, মসজিদ, গির্জা তিন রকমই আছে। হয়েছে, গির্জাটি হয়নি। গির্জাটি এই বাড়ি, এই যে হলটা আছে ভিতরে, হলের সোজাসুজি দরজা আছে, সেখানে বাইরের দিকে একটা প্রাক্কান তৈরি হয়েছিল, কিন্তু অর্থভাবে স্ট্রাকচারটা গির্জাটা ওঠেনি। এবং সেখানে আমরা পা থেকে মাথা পর্যন্ত স্ট্যাচু থাকার কথা ছিল, অর্থভাবে হয়নি। কারণ এই বাড়িটা পুরো দানের উপর, দানের উপর নির্ভর করে বানানো হয়েছিল। এবং সভাপতি ঠাকুর হয়েছিলেন কমিটির, আর খুব সত্য কোষাধ্যক্ষ হয়েছিলেন স্যার জেন বস, সম্পাদক হয়েছিলেন। এবার বাড়িটা নির্মাণ হয়ে যাওয়ার পর 1916 সালে ভিত্তি স্থাপন করলেন হেমরথ ঠাকুর। দীপেন্দ্র ঠাকুর স্ত্রী ঠাকুর বাড়ির বউ, তিনি ভিত্তি স্থাপন করলেন। দীনেন্দ্র ঠাকুর পুত্রবধূ, তিনি ভিত্তি স্থাপন করার পর 1916 সালে 1917 কাজ আরম্ভ হলো। 1939 কাজ সম্পন্ন হলো। আবার কন্ট্রাক্টরকে টাকা নিতে পারার জন্য 1944 সালে তা আবার নিলাম হয়ে গেল। মানে অনেক গল্প আছে এর পেছনে, এটা অ্যাকচুয়ালি গল্প না, সত্যি ঘটনা। হ্যাঁ, তখন স্যার জেন বস ওই কমিটির সম্পাদক, তিনি 1 লক্ষ টাকা দিয়ে বাড়িটা কিনে নেন। তিনি আবার পল্লী সমিতি প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এই কিনে নেন। কিনে নেওয়ার পর তিনি হুগলি জেলা বোর্ড, তখন ডিস্ট্রিক্ট বোর্ড ছিল, এখন জেলা পরিষদ ডিস্ট্রিক্ট জেলা বোর্ড, জেলা বোর্ডের চেয়ারম্যান তারুণাথ মুখার্জি, উনি হুগলি জেলার মন্ত্রীও ছিলেন এবং উত্তরপাড়ার মুখার্জি বাড়ির ছেলে
জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ, ওনাকে আমাদের চেয়ারম্যান হয়েছিলেন উনি জেলা বোর্ডের। ওনাকে উনি বললেন, হ্যাঁ স্যার জেন বাসু, তোমরা বাড়িটা নিয়ে নাও, কারণ আমার মৃত্যুর পর প্রাইভেট প্রপার্টি হয়ে যাবে। উনি বললেন এত লক্ষ টাকা দিয়ে আমি নিতে পারবো না। ওরে বাবরে, 1 লক্ষ টাকা কোথায় পাবো? উনি বললেন 1 পয়সা দিতে হবে না, আমি বিল্ডিংটা তোমাদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, আর আরো 10,000 টাকা দিচ্ছি রক্ষণাবেক্ষণ, আর বাদ বাকিটা সব করতে। ডিড অফ সেটেলমেন্ট তৈরি করে হবে, তৈরি করে দিচ্ছি। তোমরা একটা ব্রহ্ম উপাসনা গৃহ করবে রামের নামে, একটা লাইব্রেরি করবে, কেমন, আর একটা গেস্ট হাউস করবে। কিন্তু সেগুলো জেলা পরিষদ করতে পারেননি। লাইব্রেরি একটা হয়েছে পরবর্তীকালে, অন্য সংস্থা করেছে, নামন লাইব্রেরি ফাউন্ডেশন করেছে, লাইব্রেরিটা বাইরে আছে। আর এই যে লাইব্রেরিটা, এইটা রামনের সমাধি মন্দির যেটা আছে আর্নস ওয়েল, সেখান থেকে মাটি এনে এখানে সেটা প্রতিস্থাপন করে তার রেপ্লিকা তৈরি করা হয়েছে, প্রতিরূপ। সবাই তো ইংল্যান্ডকে দেখে আসতে পারবে না, তবে এখানে সাধারণ লোক দেখতে পাবে, এই মনে তৈরি করা হয়েছে। এইটা হলো এখানকার ঘটনা। আর ভেতর কিছু দেয়াল চিত্র আছে রামনের জীবনের শ্রেষ্ঠ অবদানগুলিকে নিয়ে, যেটা আমার প্রচেষ্টা। হ্যাঁ, এবং সেটা তৈরি করেছেন মধুসূদন চৌধুরী, শিল্পী ভাস্কর। সেটা আমি দেখাবো আপনাদের। আর রামনের স্ট্যাচু আছে 1974 সালে যেটা হয়েছে, স্ট্যাচুটা দেখাবো। রামমোহনের বাবা রামকান্ত রায়, ওরা 7 ভাই ছিলেন। হ্যাঁ, রামকান্ত, রাম, গৌরহরি, বিষ্ণুরাম, নরহরি 7 ভাই ছিলেন। তা রামমোহন রায় বাবার ভাগে রাধানগরের পরিসম্পত্তি মাত্র 25 বিঘা। তাই তিনি এখানটায় ভাবলেন যে আমাদের রাজ পরিবারের পক্ষে বসবাস উপযুক্ত জায়গা নয়, এইটুকু জায়গা বাস করা যায় না। এই ভেবে তিনি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে রঘুনাথপুর বলে একটা গ্রাম আছে, একটা রাস্তা আছে, এ পাটা ডাঙ্গুরপাড়া, ও পাটা রঘুনাথপুর, সেখানে তিনি একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে বাড়ি করেছিলেন, রাজাদের বসবাসের বাড়ি, পুকুর পুষ্কর করেছিলেন। আর রামমোহনেরা 3 ভাই, জ্যেষ্ঠ জগমোহন, মেজ রামমোহন, ছোট হচ্ছে রামলোচন। তাহলে রামমোহন রায় মেজো ছিলেন। আর ওনার একটি বোন ছিল পঞ্চাননী রায়, যিনি আমার ঠাকুমা। এইবার রায়বাড়ি নেই। এবার হয়ে গেল কি, যে রামমোহনের বাবা ওখানে চলে যাওয়ার পর আলাদা বসস্থাপন করলেন। এবার 1817 খ্রিস্টাব্দে রামমোহনের সঙ্গে বাবার সঙ্গে পৌত্রিকতা নিয়ে ঝগড়া অশান্তি হওয়ার ফলে রামমোহনকে বাবা ত্যায্যপুত্র করলেন, এখান থেকে বিতাড়িত করলেন। কারণ এখান থেকে গিয়ে নাঙ্গলপাড়া রঘুনাথপুর গ্রামে গিয়ে, হ্যাঁ, আলাদা একটি বাড়ি করলেন পিতৃগৃহের পাশেই শ্মশান ভূমিতে। রামমোহন বললেন, শ্মশান যেহেতু কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা সাধারণের, আমি এখানেই বাড়ি করবো। যে দিয়েছিলেন করেছিলেন, তেজস্বী মহাপুরুষ ছিলেন। তার মা তারিণীদেবী তেজস্বী মহিলা ছিলেন। রামমোহন রায়ের মায়ের কাছে রামমোহন তেজস্বী পেয়েছিলেন। যাই হোক, রামমোহন চট করে নিয়ে যাওয়ার মানুষ নয়, যুক্তিবাদী ছিলেন। এসব নানা কারণে বাবা তাকে ত্যায্যপুত্র করলেন। হিন্দু ধর্ম কুসংস্কারের বিরুদ্ধে কথাবার্তা বলতে লাগলেন। বাবার অপছন্দ, বাবা সহ্য করতে পারলেন না। রামমোহন রামমোহন বাবা রামকান্ত রায় রামমোহন অনেক লেখাপড়া শিখিয়েছিলেন। এই গ্রামের পাশে রামমোহন পড়াশোনা করেছেন, বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, ফার্সি সবকিছু পড়েছিলেন। আবার এখান থেকে গেছিলেন বিহারে পাটনায়, সেখানে গিয়ে আরবি ফার্সি পড়েছিলেন। অ্যারিস্টটল, প্লাতো, গ্রিক চিন্তাবিদ্যা বইপত্রও পড়েছিলেন। আবার কাশিতে গিয়েছিলেন, বেনারসে সংস্কৃত চর্চা ইউনিভার্সিটি ভারতবর্ষের, সেখানে গিয়ে তিনি পড়াশোনা করে শ্রেষ্ঠ উপাধি বক্তব্য বৈশিষ্ট্য অবধারণকে ফিরে এসেছিলেন। কিন্তু রামমোহন যুক্তিবাদী রামমোহনে ফিরে এলেন, বাবার সঙ্গে মতের অমিল। 16 বছর বয়স থেকে বাবার সঙ্গে অশান্তি, বাবা মার সঙ্গে। আসলে উনার হাত দিয়েই মানে সামাজিক সংস্করণ হওয়ার ছিল, তার জন্যই এগুলো ঘটেছিল তার সঙ্গে। 16 বছর বয়সে রাগারাগি করে বাবার সঙ্গে তিব্বত চলে গেলেন। তিব্বতে গিয়ে তিনি তিব্বতী ভাষা শিখলেন, এবং সেখানে গিয়ে পায়ের করে তিব্বত ঘুরলেন। তিব্বতীরা আমাদের কুসংস্কার বিরুদ্ধে কথা বলতে আমরা হত্যার পরিকল্পনা করলো। তিব্বতী মহিলা রামমোহনকে বললেন, আপনি এখানে চলে যান, এরা হত্যা করবে। রামমোহন রামমোহন চলে এলেন। সেই থেকে রামমোহন নারী সমাজের প্রতি কিরক করেছিলেন, নারী তার জীবন মাতিয়েছে। একদম। এইটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির। কুলদেবতা রাজরাজেশ্বর জিউ, মানে রামমোহনের ঠাকুর বোধিমিল রায়, তার আরাধ্য দেবতা রাজরাজেশ্বর জিউ নারায়ণ শিলা, তার দোলমন্ত্রী। এটা এই দোলীলা করতে আসতেন কাছারি বাড়ি নাঙ্গলপাড়া থেকে। কাছারি বাড়ি? হ্যাঁ, নাঙ্গলপাড়া রঘুনাথপুর, ওখান থেকে আসতেন ঠাকুর দোলীলা করতে। দোলের সময় আবার মহা সমারোহে আসতেন, আবার মহা সমারোহে চলে যেতেন, ছাতা ধরে মাথায় করে, নানা রকম বাংলা বাদ্য বাজানো করে লোকজন থেকে একদম আবার চলে যেতেন। এখন তা হয় না, মানে পরপর এখন ঠাকুর আমাদের রায় পরিবারের মধ্যে ঘুরে বেড়ান, রায় পরিবারের মধ্যে ঘুরে বেড়ান। আচ্ছা, আর ভেতরটা কি অডিটোরিয়াম নাকি, মানে একটা গ্যালারি টাইপের আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে দিয়েছিল। আচ্ছা, রামমোহন মেমোরিয়াল হল। রামমোহনের বংশ তালিকা। আচ্ছা, আদি বর্ণিত বহু পুরুষের ব্যাপার, বহু পুরুষের নাম
প্রথমে এসেছিলেন নবাবের দেওয়ান ছিলেন, নবাব আজিম উসান আলমগীরের পুত্র, তার দেওয়ান ছিলেন নবাব। এখানে পাশের গ্রাম রাজনগর গ্রাম, পাশে একটি গ্রাম আছে কৃষ্ণনগর, মাঝাকে নদী, নদীতে বামকুল রাজনগর, ডানকুলটা কৃষ্ণনগর। তা উনি এখানে এসে জমিদার সংক্রান্ত কাজে এখানে এসেছিলেন। আমাদের পাশের গ্রাম চৌধুরীদের কৃষ্ণ করে জমিদারি বন্দোবস্ত করার জন্য নবাবরা পাঠিয়েছেন। উনি এখানে এসে যাকে ভালো লেগেছিল পাঠিয়েছেন। তিনি রামমোহন ঠাকুরদাদা বুদ্ধিবীর রায়, রামমোহন বাবু রামকান্ত রায়, রামকান্তের পুত্র রামমোহন, রামমোহনের দুই তারপরে একটি মাত্র মেয়ে তনুজ্যোতি, স্বামী সাইনা চট্টোপাধ্যায়, এরপর তিনটি পুত্র জন্মগ্রহণ। নবঘোষ রায় দুই পুত্র হলে বেড়ে 19 সন্তান। আমার গায়ে একটা ছেলে মেয়ে কিছু ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রামমোহনের বাবা রামকান্ত রায়। রামমোহনকে ধর্ম অত্যাচার করে 1817 খ্রিস্টাব্দে আমাকে ট্যাগিং করতে পারে বিদ্যালয় করেছে। কারণ এখান থেকে গিয়ে নামপা ডোলক পিকনিকের পাশে, যেটা রামমোহন ছোটবেলায় গ্রামের পাশে পড়াশোনা করতেন, বাংলা ইংরেজি সংস্কৃত পাশে পড়ছিলেন। স্যার রামনারায়ণ সর্বাধিকারী, তিনি ওই প্রখ্যাত সর্বাধিকারী ফ্যামিলি, এই রাধানগরের বাড়িটা, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় করেন, তার সর্বাধিকারীতে মুন্সি চালান। সেইখানে রামমোহনের প্রাথমিক শিক্ষা শুরু হয়, বাংলা ইংরেজি সংস্কৃত পার্সি পড়েছিলেন। পরে উনি আবার বিহারে গেলে পাটনায় আলিম পার্সি পড়ছিলেন, আবার কাশি দিকে সংস্কৃত পড়েন। এইটি হলো প্রোটেস্ট এগেইনস্ট সতীসুটি, সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ। তখনকার দিনে মেয়েদের 9 বছর বয়সে বিয়ে হতো, যুবক বছর পরে কোথায় বৃদ্ধাশ্রমে মেয়েকে তুলিয়ে দিত। বৃদ্ধরা শতাধিক বিবাহ করতো, ওই নামে বৃদ্ধের মৃত্যু হলে সতীদাহ হয়। এই যে নিয়ে যাচ্ছে স্বামীর চিতায় দেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছে, রামমোহন সশরীরে তাদেরকে একটা প্রতিবাদ দেওয়া হচ্ছে। দাদা করতে পারছেন আসুন, হ্যাঁ এটা ফিল্মের মুখ আছে, দাদা কোথা থেকে এসেছেন? এইটা মানে দেখার জন্য আর এই গ্যালারি ঘুরে দেখার জন্য? বাহ, খুব ভালো। মন্দির আছে, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আনন্দময়ী মা কালী আছেন ত্রিকোণ মন্দিরে, ওর সাথে পূর্ণিমা চাঁদ দর্শন করেছেন, বাগিস তার শুধু সিদ্ধ পুরুষের প্রতিষ্ঠিত মন্দির মানে আনন্দময়ী মা কালী। আগে একটা মোড় আছে, বিডি কলেজের মোড়, ডান দিকে বিডি কলেজের মোড়, অত যেটা একটু দিয়ে গেলে ঢালাই রাস্তা আছে, ওটা আনন্দময়ী মন্দির চলে এসেছে। গাড়ি নিচ্ছেন তো মোটরসাইকেল, আচ্ছা এটা হচ্ছে অ্যাডভোকেটিং ফর মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষার প্রসার এমন অবদান। আজ ভারতবর্ষের বিজ্ঞান চর্চা, বিজ্ঞানের উন্নতি, তাহলে শিক্ষা, ওয়েস্টার্ন এডুকেশন। রামমোহনের ইংরেজি বুঝিয়ে চাপ দিয়ে বিদেশি ইংরেজি শিক্ষা ব্যবস্থা না করতো, ইংরেজরা ভারতবর্ষের ইংরেজি শিক্ষা শিক্ষা বুঝতো না। রামমোহন দেখবেন ভারতবর্ষের বিজ্ঞান চর্চা হতে ইংরেজি শিক্ষার প্রয়োজন। হ্যাঁ, তাই তিনি গভর্নর রামমোহন চিঠি লিখেছিলেন, বলেছিলেন ভারতবর্ষের ইংরেজি শিক্ষা শিক্ষিত করে না তুললে ভারতবর্ষের বিজ্ঞান চর্চা হবে না, ভারতবর্ষ বিশ্বের দরবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারই অবদান বিজ্ঞান তথা চিকিৎসা বিজ্ঞান আজকে উন্নতি। এইটা হচ্ছে লিবার্টি অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করি। রামমোহন ইংরেজি বলে ফ্রি প্রেস চাই, স্বাধীন সংবাদপত্র চাই। রামমোহনের কথা ইংরেজ শুনবে না। রামমোহন সংবাদ পত্রিকায় নিরন্তর লিখতে আরম্ভ করলে ব্রিটিশের বিরুদ্ধে, কে করবো ব্রিটিশ সরকার রামমোহনকে ডেকে বলে, বাবু রামমোহন আপনি কি বলতে চান, আপনার সঙ্গে আলোচনা থেকে বলে লর্ড মেটকাপ রামমোহনের সঙ্গে বসে একটা চুক্তিপত্রে আসেন। এটা হলো রামমোহন বিশ্ব মানবতা শ্রেণীর মুক্তি দিচ্ছেন, গিভিং স্পিচ ইন ইংল্যান্ড অ্যাবাউট হিউম্যানিটিজম। রামমোহন কি বলছেন, বলছেন অল ম্যানকাইন্ড অ্যাট ওয়ান ফ্যামিলি অফ হুইচ নিউমারাস নেশনস অ্যান্ড ট্রাইবস এক্সিস্টিং অ্যারাউন্ড ভেরিয়াস ল্যান্ডস। সমগ্র বিশ্বের মানবজাতি একটি মাত্র পরিবার, আর বিভিন্ন জাতি উপজাতি মহা পরিবারের এক সদস্য। হিন্দু, জৈন, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান যাই হই না কেন, আমার সকলে এক পরিবার। একদম। ইংল্যান্ডে তখন তিনি ইংল্যান্ডের চার্চে বক্তব্য রাখছেন, ইউনিটারিয়ান চার্চ। এইটা হচ্ছে রামমোহন ভারতের ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্ট বলতে দিচ্ছে। নীলকর সাহেব, নীলকুঠি, চাউকতে দাঁড়িয়ে আছেন,
ব্রিটিশ সিপাহী যেরকম অত্যাচার করছে ভারতবর্ষে ঋণ চাষ করতে হবে। রামমোহন বলিষ্ঠ প্রতিবাদ জানালেন ব্রিটিশ পার্লামেন্টে। রামমোহনের বক্তব্য শুনে ব্রিটিশ পার্লামেন্ট খেয়ে পড়ল। লর্ড অর্ডার্সকে পাঠালেন ব্রিটিশ থেকে এদের শাসন করতে। তিনি এখানে এসে চাষিদের নিয়ে বসে। আচ্ছা, এই নীল চাষটা এই হুগলি জেলাতেই তো বেশি হতো। হ্যাঁ, চুক্তি করলেন তখন, হ্যাঁ, চাষির সঙ্গে বসে লর্ড কর্নওয়ালিস, তার নাম চিরস্থায়ী বন্দোবস্ত, 1793 খ্রিস্টাব্দ থেকে হয়েছিল। এইটা হচ্ছে বেকার মহানন্দিয়া আধুনিক ভারতের উপকার রামমোহন রায়। শিক্ষা দীক্ষা সাহিত্য বিজ্ঞান চর্চা, যুদ্ধের শান্তি, মন্দির মসজিদ গির্জা, সর্বধর্ম সমন্বয় প্রদান। এইটা হলো রামমোহন লর্ড উইলিয়াম বেন্টিংকে বুঝিয়ে, রামমোহন লর্ড উইলিয়াম বেন্টিংকে বুঝিয়ে আইন করে সৈয়দ করলেন। এবার ইংলিশে তো এখন সেটা, কিন্তু সেটা ব্রিটিশ পার্লামেন্টে পাস করাতে হবে, সারা দেশে চালু হবে না ভারতবর্ষে। ইংল্যান্ডে চলে গেলেন। তখন ইংল্যান্ড বাদশাহ ছিলেন বাহাদুর শাহ দ্বিতীয়। তিনি রামমোহনকে বললেন, ব্রিটিশ সরকার আমাকে 15 লক্ষ টাকা ভাতা দেয়, এটা আমার চলে না, আপনাকে 20 লক্ষ টাকা করতে হবে। আপনি বললেন ব্রিটিশ সরকার আপনাকে শুনবে। তা তিনি বললেন, সমস্ত খরচা আপনাকে পাঠাচ্ছে ইংল্যান্ডে, যতদূর থাকবে সব খরচা আমি বলবো। বাহাদুর শাহ বলে পাঠাচ্ছে, আমাকে ঠিক এমন দেখলেন যে আমার ইংল্যান্ডে যা প্রয়োজন সুযোগ নাম গ্রহণ করলেন। তখন পাস করে চলেছে, সৈয়দ উচ্ছেদ আইনটা পার্লামেন্টে পাস করাতে হবে। সেখানে রামমোহন মুক্তিতে আরম্ভ করলেন। সংরক্ষণবাদীরা প্রতিবাদ জানালো, তারা লর্ড বেটিকে পাঠালো সাহেব দিয়ে, ইংরেজ সাহেবকে। সে সাহেব দিয়ে প্রতিবাদ করছেন। সাহেব বলতেন না, সৈয়দের মতো উচ্ছেদ করা চলবে না, এটা সতীর জন্ম হচ্ছিল, পুনর্বহার করতে হবে। রামমোহনের বক্তব্য এমন অবস্থায় দাঁড়ালো, সেখানে জুরির বিচার শুরু হয়ে গেল। মানে জুরি বসে গেল, 10 জনের জুরি। জুরির বিচারে 2 কোটি রামমোহনের জয় হলো। সুলতান চিরস্থায়ী রদ হয়ে গেল, রামমোহনের জয় হলো। 1829 খ্রিস্টাব্দ 12 ডিসেম্বর সরকার রদ আইন পাস হচ্ছে। এইটি হলো রামমোহনের একেশ্বরবাদী, রামমোহনের উত্তরস্বর পরমাত্মা। তিনি বললেন, পরমেশ্বর জগতের আত্মা, ভগবান, তিনি জনে জনে বিদায় দিতে বেড়াতেন। মানুষের মধ্যে ভগবান, তিনি ভগবানকে মূর্তির মধ্যে দেখতেন। তার ভুলের যাত্রা 1828 খ্রিস্টাব্দ মেদিনীপুরে ফেরিঘাট সমুদ্র বন্দর থেকে ইংল্যান্ড রওনা করেন। ব্রিটিশ জাহাজ একবারে জাহাজ ধরে ইংল্যান্ড গেলেন। ইংল্যান্ড ব্রিস্টল শহরে উঠলেন। ব্রিস্টল নেমে গিয়ে 1833 খ্রিস্টাব্দ 27 পরগ্রাম করলেন। 3 বছর পর তোমাদের বয়স 161। প্রচন্ড কালার জ্বর, অসহ্য মাথার যন্ত্রণা। রাত্রি 2:30টার সময় তিনি দেহত্যাগ করলেন। হ্যাঁ, ডাক্তার স্টালিন থেকে আরম্ভ করে কুমারী কলের, কুমারী হেয়ার, কেমন পরে কার্পেন্টার, সবাই রামমোহনের সঙ্গে স্পষ্ট ছিলেন। তিনি 14 রাত্রি ফেরেন। রামমোহন সেই বললেন, ওম এই মন্ত্রী উচ্চারণ করলেন, ওম মানে ব্রহ্মের মন্ত্র উচ্চারণ করলেন বলে তিনি শেষ করলেন। ইংরেজরা বললো, পূর্বের সূর্য পশ্চিম উঠছে। অনেক কিছু জানলাম স্যারের কাছ থেকে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত কিছু জানানোর জন্য। সত্যি এই কথাগুলো হয়তো ইতিহাসের বইতে অনেক পৃষ্ঠা উল্টালে তবেই কি হয়তো জানতে পারতাম, কিন্তু খুব সামান্য সময় অনেক কিছু জানলাম আপনার কাছে। আর এইভাবেই রাজা রামমোহন রায়ের সবকিছু আপনি সবার সঙ্গে তুলে ধরুন। সবাই এলে, অনেকেই আসছেন দেখলাম। সবার এখনই তো বললেন জার্মানি থেকে কয়েকজন এসেছিলেন, পরশুদিন এসেছিলেন। হ্যাঁ, সবার কাছে সবকিছু তুলে ধরুন, আমাদের দেশের নাম আগে বাড়িয়ে দিন, রাজা রামমোহন রায়কে যুব সমাজের কাছে ছড়িয়ে দেন। কথা বলতে সুযোগ ইউরোপিয়ানদের সাথে ভালোই কথা বলতে পারে। আচ্ছা আচ্ছা, বোঝালাম। হ্যাঁ হ্যাঁ, অনেকেই সাঁকড় রয়েছে, ভাবছি বাবা ওদের কথা, দাদু আমার নাচেরা বলতেছে, দাদু আপনি ওদের কথা বুঝতে পারছেন, তারাও আপনার কথা বুঝতে পারছেন। আচ্ছা, একদম একদম একদম। এবার কি হচ্ছে, একটা ছোট্ট কথা বলি, আর মাঝখানে গ্যাপ হয়ে গেছে। এবার রামমোহনের মৃত্যুর 10 বছর পর, রামমোহনের মৃত্যুর পর ইংরেজরা তাদের সমাধিক্ষেত্র খ্রিস্টানদের ইংল্যান্ডে স্টেবলটন গ্রোভ সেই সমাধিত করেছিলেন। তার 10 বছর পর প্রিন্স দারুকে ভারতবর্ষের তরফ থেকে 10,000 টাকা চাঁদা তুলে দেওয়া হলো। বলা হলো, রামমোহনের মৃত্যুতে ভারতবর্ষ বটেই, সারা পৃথিবীর মস্ত ক্ষতি হয়ে গেল, আপনাদের শীতরক্ষা ব্যবস্থা ইংল্যান্ডে করুন। তো এখন ইংল্যান্ডে গেলেন, গিয়ে কপির থেকে আবার তুললেন, মাটি তুলে পাশে আরো বেলবাটিকে জায়গায় সমাধিস্থ করলেন। হ্যাঁ, রামমোহন তার মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমার মৃত্যুর পর তোমরা ইংল্যান্ডে আমার নামে এখন জমি কিনুন, সেখানে তোমরা সমাধিস্থ করো। সমাধিস্থ করলেন, পরে হিন্দু মন্দিরের আকারে চূড়াবিশিষ্ট মন্দির করলেন, আমাদের সরকার মন্দির নির্মাণ করলেন, করে মন্দিরের গায়ে লিখে দিলেন, within this temple lies Raja Rammohun Rai Bahadur, was born in India, West Bengal, Hooghly district. হে মহামানব তুমি জন্ম নিলে ধরা
আমি নিত্যব্রত মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায়ের দৌহিত্র বংশধর। আমি কবিতা লিখি, সাহিত্য চর্চা করি। আমার লেখা রামমোহনের উপরে একটি কবিতা। কবিতাটির নাম মানবতার পূজারী রামমোহন। হে মানবতার পূজারী রামমোহন, পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রতিভু তুমি। রামমোহন রামমোহন, জন্ম নিলেই রাধানগরে, তৎকালীন ভারত আত্মার অজ্ঞানতার বেড়া জাল ভেদে সিজিলে নতুন দিশা। হে মহামানব, তোমার এই করি পূজা। গঙ্গা সাগরে সন্তান বিসর্জনে সন্তান হারা মায়ের বুক ফাটা কান্না রোদিতে করিলে তীব্র প্রতিবাদ। ঘুচিল জাতীয় পরমাদ, তোমাকেই প্রণিপাত। গীতা বাইবেল কোরআন করিলে পাঠ, শুনিয়া হিন্দুরা জানিল তোমায় হিন্দু সুপণ্ডিত। আর মুসলমানেরা জানিল মৌলবী, খ্রিস্টান জানিল তুমি খ্রিস্টান। বহু বিবাহ সতীদাহ উচ্ছে দিলে, আইন করিয়া কুপথা করিলে দূর। বাজাইলে মানব বিনার তারে তারে নবীন সুর। উপকার হইল সবাকার, প্রবর্তিল ইংরাজি শিক্ষা। পাশ্চাত্য সাহিত্য বিজ্ঞানে হইল ভারতবাসীর নবতম দীক্ষা। রামমোহন রামমোহন, হে স্বাধীনতার অগ্রদূত। ভারতের নবজাগরণের প্রতিকৃত তুমি। আমরা ভারতীয়, তোমার উত্তর সুরি। শ্রদ্ধা বনত চিত্তে তোমায় প্রণমী, জয়তু রামমোহন। এবার একটি আধুনিক কবিতা। কবিতাটির নাম এক পড়ন্ত বেলা। সেদিনে চৈত্রের পড়ন্ত বেলা, দিগন্তে মেঘে সূর্য জ্বেলেছে লেলিহান শিখা। তোমার সাথে পথের বাঁকে হঠাৎ দেখা হলো, দাঁড়িয়েছিলে একা অগণন শূন্যতায় সূর্যের দীপ্ত অহংকারকে অতিক্রম করে। হোমাগ্নির মতো পুষ্প সমারোহে আমার দু চোখ চুপ, তোমাতে আমি মগ্ন। দূরে পশ্চিমে ঢেউ তুলে মিশে যায় আকাশের কোলে। প্রসারিত মাঠে বাসন্তী তপস্যায় জাগরুক তুমি এক নিঃসঙ্গ পলাশ। পুষ্প উচ্ছ্বাসে অসম্ভব শীর্ষ ছুঁয়ে একাকী সরাট স্তব্ধ প্রান্তরে। সন্ধ্যার বিষণ্ণ ছায়া ভুতুরে হাওয়ায় শীষ ওঠে, কেঁপে কেঁপে ঝরে ফুটন্ত পলাশ। হাত পেতে আমি আর ফণিমন সার ঝোপ দুজনে পুরোই। আমরা রাজা রামমোহন রায়ের জন্মস্থান ঘুরে ঘুরে এসে আবার রাজা রামমোহন রায়ের নামে যে লাইব্রেরি করা হয়েছে ওইটার সামনে আছি। আর লাইব্রেরিটা এখন স্মৃতি গ্রন্থাগার, যদিও এখন বন্ধ হয়ে গেছে। আর ভেতরে যাচ্ছি না, আমরা বাইরে থেকেই দর্শন করলাম। আর হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইংল্যান্ডের আর্নাস বানে যেটা আছে তার প্রতিরূপ এখানে। আচ্ছা, ইংল্যান্ডে আর্নসভেলে, হ্যাঁ বলুন না নিজে বলুন। ইংল্যান্ডের আপনি বলুন ইংল্যান্ডে আর্নসভেল, ইংল্যান্ডে যেটা আর্নসভেল একটা জায়গা আছে, সেইখানেতে রামমোহনের যে সমাধি মন্দিরটা আছে ব্রিস্টল শহরে, সেখান থেকে মৃত্তিকা সংগ্রহ করে এনে এখানে তার প্রতিরূপ তৈরি করা হয়। প্রতিরূপ তৈরি করা, সেখানে যেরকম আছে সেম এরকমই ভাবে এখানে তৈরি করা হয়েছে। বাহ, রামমোহন গ্রামীণ স্মৃতি গ্রন্থাগার। হ্যাঁ, এটা যে স্মৃতি গ্রন্থাগার। আর অনেক কিছু জানলাম আজকে রামমোহন সম্বন্ধে এই স্যারের কাছ থেকে। আর কি বলবো, এখানে এসে অনেক কিছু জানতে পারলাম, যেটা হয়তো ইতিহাসের পাতা খুঁজে হালটালেও অনেক কিছু জানতে পারতাম না, কিন্তু এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দিলেন তার জন্য। এই যে রামমোহনের স্মৃতি মন্দির, রামমোহনের জন্মস্থান রাধানগর, এখানে জন্মেছিলেন, তার পিতৃভিটে এইটাই। আর তার মানে যে স্মৃতি মন্দির, তার উল্টো দিকেই রামমোহন লাইব্রেরি, রামমোহন গ্রামীণ স্মৃতি গ্রন্থাগার। আর পাশেই আর্নসভেল থেকে মাটি এনে রামমোহনের সমাধি মন্দির যে তৈরি করা হয়েছে, এই জিনিসগুলিকে সংরক্ষণ করার জন্য, এবং এখানেতে বিদেশ থেকে বহু প্রতিক্রিয়া, এখানে বহু ভিজিটার এখানে বেড়াতে আসেন, তার সংরক্ষণ করা এগুলো রামমোহনের সেই স্মৃতি মন্দিরটি, রামমোহনের সমাধি মন্দিরটি এবং রামমোহন লাইব্রেরিটি। হ্যাঁ, এই রামমোহন স্মৃতি মন্দিরটি নির্মাণ করার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তিনি রায়বংশেরই ছিলেন অনুপকুমার রায়। তিনি ম্যাক্সিমাম টাকা পয়সা ব্যয় করে এটা করেছিলেন। সহায়তা করেছেন আরো অনেক তার সঙ্গে পদস্থ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, ইন্টেলেকচুয়াল পার্সনস যারা ছিলেন, ডক্টর পিসি দাস, বাসুদেব ঘোষ ইত্যাদি। তা আমি চাই এইগুলোকে সরকার জনমানুষে তুলে ধরার জন্য
কিছু ব্যবস্থা নিন। অর্থাৎ বিদেশ থেকে যারা সব আসেন, এখানে অনেক বিদেশ থেকেও বহু অতিথি আসেন, তারা বেড়াতে আসেন, ভিজিটার, তাদেরকে আমি ইংরেজিতে বোঝাই সমস্ত কিছু। এই জার্মানি থেকে পরশু এসেছিলেন একদল, হ্যাঁ, ইংরেজ ভদ্রমহিলা এবং ভদ্রলোক, তাদেরকে সব কিছু বোঝালাম। তা রামমোহন নামে একটা গেস্ট হাউস হওয়ার খুব প্রয়োজন, এবং এখানে একটা রামমোহনের মিউজিয়াম হওয়া দরকার, আর একটা রামমোহনের নামে একটা ইউনিভার্সিটি হওয়া খুব দরকার। এইগুলো যদি হয় তাহলে পরে কিন্তু এই জায়গার গুণগত মান, গুণগত মান নয়, আমাদের রাজা রামমোহন রায়কে তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্ম অনেককে মনে রাখবে এবং জানতে পারবে, ওনার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। রামমোহন সম্বন্ধে রামমোহন একটা কালচারাল ইনস্টিটিউট, রামমোহন কালচারাল ইনস্টিটিউট হওয়া দরকার, এবং ওনার কালচার গুলো এই জেনারেশনের মানুষেরাও জানতে পারবে, হওয়া দরকার। আর এই চতুষ্পার্শ্বস্থ রামমোহন সেতু মন্দিরের আশপাশের জায়গাগুলো সৌন্দর্যায়ন করা, হ্যাঁ, আর রামমোহনের মানে যেটা মেমোরিয়ালটি আছে তার ভেতরে ফুলের বাগান, সুদৃশ্য ফুলের বাগান তৈরি করা, জনবেদিনী ঘিরে ওখানটাতে, আর পুকুর পাড়ে সৌন্দর্যায়ন করা, কেমন, আর এই রাস্তাঘাটের উন্নয়ন করা দরকার। আর সরকারি বাস এখানে 3খানা এখান থেকে কলকাতা যাতায়াত করে, রাজধানী থেকে কলকাতা, টাউন কোম্পানির বাস, কেমন, WBTC, ওয়েস্ট বেঙ্গল ট্রামওয়েজ কর্পোরেশনের বাস, তাদের জন্য একটা স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়। কেননা রামমোহনের এখানে সম্মুখস্থ জায়গায় এই বাস স্ট্যান্ডটি হয়, বৃষ্টি হলে পরে কাদায় আর গর্ততে ভর্তি হয়ে যায়, ভিজিটার এসে থেকে বিরক্ত বোধ করে, এবং তারা সমালোচনা করে যায় যে রামমোহন সেতু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে বড় বড় বাস, কেমন, এ আবার কি কথা। এখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটু ঢালাইয়ের ব্যবস্থা করা, আর একটা ঢালাই বাস স্ট্যান্ড একটু সামনে দূরেই এসআই অফিস আছে, তার উল্টো দিকে প্রশস্ত জায়গা, খালি জায়গা পড়ে রয়েছে, একটু করা সেখানে। তার আমার অনুরোধ থাকলো, আমার দর্শক যারা এই ভিডিওটা দেখছেন সবাই এইখানে হুগলি এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যান, আর সবাই একটু প্লিজ ভিডিওটা শেয়ার করুন, যাতে এই যে স্যারের যেসব কথাগুলো বললেন, যা উন্নয়নের কথা বললেন, সেই রকম মানুষের কাছে যাতে পৌঁছে যায়। কারণ কি, এই জায়গাটা উন্নতি হলে রাজা রামমোহনের সম্বন্ধে আমাদের এই জেনারেশন অনেক কিছু জানতে পারবে, কারণ আমরা ইতিহাস ভুলে যাচ্ছি, আর ইতিহাসকে মনে রাখার জন্য রাজা রামমোহনের রায়ের সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি। এখানে এলে অনেক কিছু জানতে পারবেন। আর আমরা চাই রামমোহনের একটা রেল লাইন হোক। রামমোহন ইউরোপের প্রথম ভারতীয় রেল যাত্রী, যিনি লিভারপুল থেকে ম্যানচেস্টারে গিয়েছিলেন, হ্যাঁ, তার নামে একটা রেল লাইন হোক। এই মর্মে আমি অনেকদিন ধরে লেখালেখি করছি। আমি নেতৃত্ব মুখোপাধ্যায় রামমোহনের বংশধর, লৌহিত্র বংশধর, তা জেলা পরিষদকেও লিখছি, গভর্নমেন্ট কাছেও পাঠাচ্ছি, আবার প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন আরামবাগে ইলেকশন মিটিং করতে, আরামবাগে তার হাতেও পৌঁছে দিয়েছি, কেমন। তা আমার ইচ্ছা যে এইগুলো সরকারের দৃষ্টিতে খুব ভালো হয়, কারণ এই জায়গায় তাহলে কি হবে, রামমোহন সম্পর্কে মানুষ অনেক কিছু জানতে পারবে। একদম ওইটাই বলছি তো, রামমোহন, রাজা রামমোহন রায়ের কালচারের সঙ্গে সবাই যুক্ত হতে পারবেন। গোপালের মন্দির, গোপালের মন্দিরে যাচ্ছি আমরা। অনেক বড় কাহিনী আছে না এখানে। আগে চুরি হয়েছিল, চুরিটা মানে ঠাকুর করতে যায়নি, কটাকে অন্ধ করে বসিয়ে রেখেছিল সেইখানে মন্দিরেই, হ্যাঁ মন্দিরে। তারপরে ওরা যেতেও পারেনি, তারপর থেকে এই রাসের পর দিনে এই হয় লাঠি খেলা হয়। আচ্ছা, ওই এটা মাসে হয়, কার্তিক মাসে রাস পূর্ণিমাতে হয় তো। হ্যাঁ, ওইটাতে আমাদেরও পঞ্চেটগড়ের রাস হয়। এখানে কি রাজাদের আমলের মন্দির? সেই জন্য এই পুকুরের ঘাট টাট গুলো ওই সময়ের কার বাঁধানো ঘাট। আচ্ছা, মানত করে গেলে মনস্কামনা পূর্ণ হলেই এখানে ভোগ দেওয়া হয়। আচ্ছা, আমরা যাচ্ছি রাধা মাধবের মন্দিরে। যষ্টি পাথরের তৈরি, মানে 7 রকম পাথর দিয়ে তৈরি এই ঠাকুরটা। বেশ মন্দিরটাও সাজানো গোছানো, অনেক, হ্যাঁ অনেক ঝাড়বাতি, তো ঝাড়বাতি, আর অনেক পুরানো বেশ মন্দিরটা। যাবো, কেমন লাগছে বলো সব কিছু মিলে? মন্দিরে যাচ্ছি। তুমি আমাকে একটু বলো কেমন লাগছে বলো আজকের বিকালটা? খুব ভালো লাগছে, কিন্তু আম বাগানটা দেখা হলো না ঠিক মতো। সেটা দেখা হবে, দাদা তো বলেছেন দেখা হবে, ঘোরাবে অবশ্যই। আর দেখো আমরা বেরিয়ে আর হয়নি, কি করবে বলো, সব কিছু গুছিয়ে বেরোতে তো সময় লাগবে, তার মধ্যে যেটুকু ঘুরছি আমরা অনেকটাই ঘুরছি।
আমরা সব জায়গায় ঘোরা শেষ করে পাশে এক জায়গায় মেলা হচ্ছিল, ওই মেলা দেখতে এলাম। আর মেলা মানেই তো জানো ফুচকা। তাই আর দেরি না করে সবাই মিলে হামলে পড়লাম ফুচকা খেতে। আমি জামাইবাবুকে বললাম 10 টাকার ফুচকা আমি 4টা খাবো, তুমি 4টা খাবে, অর্থাৎ 10 টাকায় 8টা ফুচকা দিচ্ছিল। যাই হোক, ফুচকা খাওয়া দাওয়া শেষ করবো। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, আর বেশি বড় করব না, কারণ অনেক কিছু তথ্য ছিল বলে ভিডিওটাতে বড় করতে বাধ্য হয়েছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন, কারণ এই তথ্যগুলো সচরাচর সবার কাছে পাবেন না। অনেক কষ্ট করে এই তথ্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো সবাই ভালো থাকুন, আবারও বলছি সুস্থ থাকুন। আর মাঝখানে ব্লগ দিতে 2 দিন দেরি হয়ে গেল, তার জন্য সরি। এবার কন্টিনিউ ভিডিও আসবে, কারণ কিছু পার্সোনাল অসুবিধার জন্য ভিডিও দিতে পারিনি।